294টা সিট, মেনলি দুটো দল, আর লক্ষাধিক মতামত। আশা করি আর নতুন করে আপনাদেরকে গৌরচন্দ্রিকা দিতে হবে না যে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। আমরা কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোট নিয়ে। বিধানসভা ভোটে সরগরম বাংলা, নেতানেত্রীরা ডাবের জলে চুমুক দিতে দিতে শেষ পর্বের ভোটের প্রচারে ব্যস্ত। আর আমরা ব্যস্ত জার্মানিতে আমাদের রিসার্চ নিয়ে। কিন্তু রিসার্চের ফাঁকে ফাঁকে চোখ থাকে খবরে। মেন প্রশ্ন যে 2026-এর ন্যারেটিভ জিতছে কে? পশ্চিমবাংলার মুড নিয়ে ডিসকাস করব, যেখানে থাকবে ম্যাথ, সমস্ত কিছু ডেটা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার আপনাদেরকে, আমরা আজকে ডিসকাস করব ডক্টর শাহিনের সঙ্গে। শাহিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছেলে, আর আমি অরিন্দম পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছেলে। আগে ঘাটালকে না চিনলেও এখন বর্তমানে দেবের সৌজন্যে ঘাটাল মোটামুটি সবাই জানে। শাহিন, স্বাগত। থ্যাংক ইউ। তো শাহিন, আমার প্রথমেই যে একটা মাথায় কোশ্চেন হচ্ছে সেটা দিয়ে স্টার্ট করছি। আমার তোমাকে প্রথম প্রশ্ন যে পশ্চিমবঙ্গের ন্যারেটিভ জিতছে কে এই 2026-এ? তো তোমার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে কি ন্যারেটিভ হওয়া উচিত? প্রথম কোশ্চেনটাই হচ্ছে দ্য টাফেস্ট কোশ্চেন। আমি রিসার্চ স্কলার একজন জার্মানিতে, যারা হচ্ছে আমরা সবাই। তো তুমি এমনই একটা ন্যারেটিভ চাইবা যে কোনো ইলেকশনে, যেটা তোমার ব্যাকগ্রাউন্ডকে ফিট করবে। তো আমরা অ্যাজ এ রিসার্চার আমরা ভাববো যে এডুকেশনকে কীভাবে প্রমোট করে, কে প্রমোট করছে, কে হেলথ কেয়ারে হচ্ছে মানে বেশি বেনিফিট নিয়ে আসছে ফর দ্য গুডস অফ দ্য পিপল, অ্যান্ড ফুড। এই তিনটা বেসিক জিনিস, এডুকেশন, হেলথ অ্যান্ড ফুড। আমার হিসাবে তো এটা ন্যারেটিভ হওয়া উচিত। এবার কিন্তু আমি তোমাকে থামালাম, মানে উচিত কাইন্ড অফ হচ্ছে যে এটা হলে এটা হবে, কিন্তু মানে এই জিনিসটা হবে, কিন্তু তুমি অ্যাকচুয়াল খবর যেটা দেখছো সেখানে কি আদতে এই তিনটে জিনিস নিয়ে আলোচনা হচ্ছে? তোমার কি মনে হয়, তুমি যতটুকু দেখেছো, তোমার কি মানে এটা বললে তুমি চাও আইডিয়াল? এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে আমার থট প্রসেস, এটা হওয়া উচিত। আদৌ কি হচ্ছে? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আমার কোশ্চেন। আমার মনে হয় না কি অন পেপার হয়তো কিছু শব্দ ব্যবহার করছে সবাই, হোয়াট এভার দ্য পার্টি, তুমি যে কোনো পার্টি কেন, অন পেপার ইউজ করছে কিছু টার্মিনোলজি, বাট তুমি তুমি ওটাকে যদি দেখো কি দেখো ওটার উপর তুমি যদি ডিটেলসে যাও কি অন পেপারও মানে ও এডুকেশন সেক্টরে কি চেঞ্জেস নিয়ে আসবে, হ্যাঁ, কিভাবে হচ্ছে মডার্ন এডুকেশনকে প্রমোট করবে, ওর কোনো মানে পার্টিকুলার সলিউশন বা কোনো আইডিয়া বা কোনো থট প্রসেস কিছু ইনভলভ নাই, জাস্ট অন পেপার কিছু ইউজ করতে হয়। আই থিঙ্ক ইন্ডিয়াতে তাই চলছে। তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে এই জিনিসটার পেছনে সব থেকে বড় কারণ নেতা নেত্রী যারা রয়েছে তাদের মধ্যে শিক্ষার অভাব? কথাটা নয়, মানে হয়তো বলবো যে সচেতনতার অভাব। বিশ্বে কি চলছে, কিভাবে গোটা ওয়ার্ল্ড এগোচ্ছে সেই সম্পর্কে ওরা মানে সচেতন নয়, সেটাই কি কারণ তোমার মনে হয়, না তোমার কি মনে হয়? না, আমার মনে হয় কি লিডার্স নয়, আমাদের ফাউন্ডেশনের প্রবলেম আছে। আমাদের যে পলিটিক্যাল ফাউন্ডেশন ইন্ডিয়াতে, আমাদের শুধু পশ্চিমবঙ্গের বলে কথা নয়, কথাটা হচ্ছে তুমি যে কোনো স্টেটসকে তুলে নাও। তুমিও কলেজে পড়াশোনা করেছো, আমরাও কলেজে পড়াশোনা করেছি। কলেজে যখন ইলেকশন হয় তো তোমার মধ্যে অলরেডি মাথায় একটা ন্যারেটিভ থাকে যে ইলেকশন কে লড়বে। হ্যাঁ, যে ক্লাস টপার হয় সে কোনোদিন ইলেকশন কিন্তু লড়তে যায় না। যে লাস্ট বেঞ্চে বসে থাকবে, আমি সবার জেনারেলাইজ করছি না, বাট তুমি এটা দেখবা লাস্ট বেঞ্চের জায়গা রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে, রেজাল্ট খারাপ হতে পারে বা যে কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, মানে হোয়াট এভার, গুড ফর গুডস অফ দ্য পিপল যদি অ্যাক্টিভিটি হয়, আই হ্যাভ নো ইস্যু। বাট
সেই অ্যাক্টিভিটিগুলো হয়তো হতে পারে কি কোনো ঝগড়া ঝামেলা, কারণ কলেজে ইয়াং বয়স 18 বছর বয়সে ওরকম হয়। তুমি দেখবা কি আমরা ছোটবেলা থেকে ওই জিনিসগুলোই প্রমোট করি কি না না ও লিডার, মানে ভালো ছেলে কেন লিডার হবে, তো পড়াশোনায় ভালো, পড়াশোনা করবে। বা তোমার মনে হয় কি এটা হওয়া উচিত? এই ন্যারেটিভটা কি হওয়া উচিত? এই ন্যারেটিভটা হওয়া উচিত নয়, সেটা আমিও মনে করি। কেননা আমরা যতই পলিটিক্সকে গাল দেই, পলিটিক্স ইম্পর্টেন্ট। এটাতে যাওয়ার আগে তোমাকে আমি তোমার কথা থেকেই ধরছি। তুমি বলছো যে ফর দ্য গুডস অফ দ্য পিপল যদি ধরা হয়, মানে তাহলে সেই দিক থেকে গিয়ে দেখতে গেলে তো হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, সদ্য ভোটের আগে যুবসাথী চালু হলো। এর থেকে ভালো আর কি হতে পারে? আমার কোনো অবজেকশন নাই এতে, যদি যে বেনিফিশিয়ারি গুলো তোমার এই ওয়েলফেয়ারে কোনো অবজেকশন নেই বলছো? মানে যদি দিতে পারে, যদি এনাফ থাকে পশ্চিমবঙ্গে। তুমি তার মানে বলতে চাইছো এই লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী এগুলো ভালো? খারাপ নয়, খারাপ না, বাট তোমার কাছে যদি এনাফ বাজেট থাকে, কি তোমার কাছে কিছু অ্যাডিশনাল বাজেট আছে, তুমি মানুষের কাছে ডাইরেক্টলি ক্যাশ ট্রান্সফার করতে চাইছো, ডাইরেক্ট হেল্প করতে চাইছো, এরকম কিছু ব্যক্তি যারা হচ্ছে মেবি যদি খুবই বিলো পভার্টি লেভেলে বিলং করে, হ্যাঁ, বা অলমোস্ট লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করে, তুমি যদি ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করে হেল্প করতে চাইছো, সেটা প্রবলেমেটিক নয়। বাট তোমার বাজেটটা তোমাকে অ্যালাউ যাতে করে ওটা। তো তোমার বাজেটে অনেক জিনিস আছে, তো তোমার বাজেটের মধ্যে এছাড়াও ডিফারেন্ট টাইপ অফ তোমার আইডার্স, তোমার হচ্ছে এগ্রিকালচার, আইডার্স হচ্ছে তোমার এডুকেশন, সব সেক্টরের সাথে এই ফ্রি বিজ তুমি যে দিচ্ছ মানুষকে ডাইরেক্টলি ক্যাশ ট্রান্সফার করে, যে তুমি হেল্প করতে চেয়েছো, সেটাতে প্রবলেম নাই, করতে পারো। মানে খুব জরুরিও আছে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে, বাট তোমার বাজেটটাকে দেখতে হবে যে কতটা পরিমাণে আমাকে অ্যালাউ করছে। মানে তুমি করো, যেমন মহিলাদেরকে হেল্প করার জন্য কন্যা ইয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, প্রবলেম নাই, দিতে পারে। বাট তুমি যদি এই যে এখন একটা বেকার ভাতা 1500 টাকা যেটা হচ্ছে নতুন শুরু করেছে, যদি তোমার বাজেট অ্যালাউ করে যে আমার এডুকেশনে যে আমি নর্মাল জব ক্রিয়েশন আছে বছরে, হ্যাঁ, বা প্রত্যেক বছরে, ওটা যাতে এফেক্ট না হয়, তো আমার প্রবলেম হচ্ছে বেকার ভাতাতে নয়, আমার প্রবলেমটা হচ্ছে তোমার বাজেটকে অ্যালাউ করতে হবে কি তোমার যে বেসিক নিডস সোসাইটিটাকে গ্রো করার জন্য। বাট লং টার্মে ভাবো, এটা তো মনে হচ্ছে একটা উইকনেস। মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই তুমি যখন খালি ফ্রিবিজ দেবে, তখন মানে হাতে কাঁচা টাকা পেয়ে গেলে যেটা হয়, তুমি যেটা বলছো সাহায্যের অ্যাঙ্গেল থেকে ঠিক আছে, কিন্তু তুমি যখন কাউকে টাকা দিচ্ছ, সে কিছু কোনো কাজ না করেই টাকাটা পেয়ে যাচ্ছে, তাহলে আমি মানে কাজ করার তাগিদটা ফিল করবো কেন? তোমার কি কখনো মনে হয় না যে এই জিনিসটা তুমি যেটা বলছো লঙ্গার রানে খালি নয়, মানে ইমিডিয়েটলিও একটা বাজে এফেক্ট তৈরি করে? এটা শুধু জাস্ট ভোট ব্যাংক পলিটিক্স? তোমার মনে হয় না এটা? কেননা বর্তমানে সরকার দিচ্ছে 1500 টাকা, বিরোধী দল তারা হচ্ছে যে বলছে আমরা ক্ষমতা এলে 3000 দেবো, তো মানে তো সেই নিলাম চলছে যেন মনে হয়। আমি এটাতে এই কথাতে কমপ্লিটলি অ্যাগ্রি করছি কি এটা একটা ভোট ব্যাংক পলিটিক্স, সব পার্টি ইউজ করছে, অ্যান্ড ওরা দেখতে পাচ্ছে যে ওরা ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছে, যেখানে ওরা মিনিমাম হচ্ছে ইনপুট দিচ্ছে আর ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছে। এটা আলটিমেটলি একটা ভোট ব্যাংক পলিটিক্স। বাট ভোট ব্যাংক পলিটিক্সের জন্য যখন যে কোনো একটা জিনিস স্টার্ট হয়, ওটাকে এন্ড করা কিন্তু খুবই মুশকিল। আর আমাকে একটা কথা জাস্ট ফিনিশ করতে দাও। তুমি যদি লক্ষ্য করো রিসেন্ট বাজেটে, রিসেন্ট যেটা বাজেট ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা জাস্ট কিছুদিন আগে নির্মলা সীতারামন নিয়ে আসলো, তো বাজেটটা অ্যাকচুয়ালি তুমি যদি বাজেটের কনসেপ্টটা বুঝো, ওটা অ্যাকচুয়ালি ওরা হচ্ছে অ্যানালাইজ করে লাস্ট 1 বছর ধরে যে জিডিপি কীভাবে চলছে, হ্যাঁ, আর কোন কোন সেক্টরটা ভালো ভালো হচ্ছে আউটপুট দিচ্ছে, কোথায় আমাদের হচ্ছে আউটপুট ভালো আসছে না, আলটিমেটলি সবগুলোকে অ্যানালাইজ করে ওর কাউন্টার মেজার করে তুমি নিয়ে আসো কি আমি এই বাজেটটা ইমপ্লাই করব, আমি এইখানে এইখানে ওই জিনিসগুলোকে হচ্ছে ডেভেলপ করবো। বাট তুমি ওখানে হচ্ছে খুবই স্ট্রিক্টলি কিছু আমি পড়ছিলাম একটা আর্টিকেলে, ওখানে খুবই স্ট্রিক্টলি কিছু পয়েন্টস মেনশন করা আছে যে দেয়ার ইজ অ্যান ফাইনাইট প্রবাবিলিটি
লেটস সে 15% এরকম প্রবাবিলিটি আছে কি আমাদের যে ইকোনমিটা ওটা কিন্তু একটু ব্যাংক্রাপসির দিকে তুমি লিন হচ্ছে টুয়ার্ডস। এবার ওখানে কিন্তু স্ট্রংলি মেনশন ডাইরেক্টলি করছে না, বাট ইনডাইরেক্টলি মেনশন করছে এই জিনিসটাকে কি এই যে ফ্রি বিজটা এটা কিন্তু অনেকটা বড় রিজন। আর একটা আমি পয়েন্ট এখানে মেনশন করতে চাই, আসলে তুমি যে ফ্রি বিজটার কথা বলছো এটা যে দিচ্ছে আসলে কার পকেট থেকে দিচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বিশেষ করে তুমি যে মিডল ক্লাস লোকজনকে দেখবে যারা হচ্ছে ব্যালেন্স বানাচ্ছে কমিউনিটিগুলোর মধ্যে, যে আপার একগুলো আছে, একটা আপার আছে একটা হচ্ছে খুবই লোয়ার আছে, মিডিলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে পুরো সোসাইটিটাকে ব্যালেন্স ভাবিয়ে পুরো কান্ট্রিটাকে ব্যালেন্স ভাবিয়ে নিয়ে চলে। এবার প্রবলেম হচ্ছে যখন তুমি ফ্রি বিজ দিচ্ছ না এই ম্যাক্সিমাম প্রেশারটা ওর ঘাড়েই পড়ে যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি ওর ট্যাক্সটার উপর তুমি পড়েছো, কারণ তোমাকে টাকা নিয়ে আসতে হবে, তুমি কোথা থেকে নিয়ে আসবে আলটিমেটলি। এই ফ্রি বিজটাতে মিডল ক্লাসের উপর যথেষ্ট একটা হাই প্রেশার আছে ইনস্টেড অফ। এবং দেখো তুমি আবার তুমি যদি আরেকটা জিনিস পয়েন্ট নোট করো কি ফ্রি বিজের চক্করে আলটিমেটলি জব লস তো হচ্ছে, কারণ তুমি তোমার জব ক্রিয়েশনের জন্য এনাফ অ্যামাউন্ট অফ টাকা থাকছে না, আলটিমেটলি এফেক্ট কিন্তু সেই আবার মিডল ক্লাসকে ওটাও আলটিমেটলি ওর উপর পড়ছে। আচ্ছা, তাহলে আমার নেক্সট কোশ্চেন এরকম যে এই ওয়েলফেয়ারের চক্করে আমরা কি কোথাও গিয়ে ডেভেলপমেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করছি বলে তোমার মনে হয়, না উই আর ডুইং ওকে, উই আর ডুইং গ্রেট? কি মনে হয় তোমার? হ্যাঁ ঠিক করছি, কোনো হ্যাঁ দেখা ঠিক আছে? করছি। কিছুক্ষণ আগে জাস্ট মেনশন করলাম যে তোমার বাজেটে তোমার দেখাচ্ছে কি তোমার কি করে ইকোনমিটা ডাউনফল হওয়ার একটা চান্সেস আছে, আর তার জন্য অনেকটা বড়ই রিজন হচ্ছে ফ্রি বিজটা। আর ওই যদি ইকোনমি যদি তোমার ব্যাংক্রাপসির দিকে যায় তো তোমার হচ্ছে তুমি ডেভেলপমেন্ট আলটিমেটলি কম্প্রোমাইজ করছো, তুমি জবে কম্প্রোমাইজ করছো, করবাই ফর সব। তুমি একটা হিউজ অ্যামাউন্টের মানি যেখানে ইনভেস্ট করছো যেটা তোমাকে ইভেন দো এডুকেশন সেক্টরকেও সাপ্রেস করছে, এডুকেশনের যে বাজেট নেই তো তো অবশ্যই। আচ্ছা, তাহলে তুমি তুমি এইটা বলো যে মানে মিডল ক্লাসের ওপর প্রেসার পড়ছে, এটা ঠিক কথা, কিন্তু সেখানে তো মিডল ক্লাস লোকজন যারা আছে মানে লক্ষ্মীর ভান্ডার তো আমি যতটুকু জানি সমস্ত সমস্ত এই পায়, মানে যারা চাকরি করছে তারা পাবে, তো সেখানে তো তাহলে মানে ওরাও রিটার্ন পাচ্ছে। তুমি যে এটা হচ্ছে দেখো, আমি মিডল ক্লাস বলতে কাকে বোঝাই প্রথমে তোমার বুঝতে হবে। মিডল ক্লাস বলতে যারা ট্যাক্স পে করছে, এবার ট্যাক্স কখন লাগু হয় একটা মানুষের কাছে যারা একটা ডিসেন্ট ইনকাম আছে, ঠিক তাই না? তো তোমার তো আগে বাদ পড়ে গেল না, তুমি যে লক্ষ্মী ভান্ডারটার কথা বলছো একটা সিম্পল, হ্যাঁ তাহলে তো ওরা তো আসলো না এসব। হ্যাঁ ওরাও দেখো তুমিও ছোট থেকে বড় হয়েছো গ্রামে, আমরাও বড় হয়েছি বাংলা থেকে। এবার আমার প্রত্যেকটা মিডল ক্লাসে আমাদের বাবা মার একটা স্বপ্ন থাকে কি হ্যাঁ আমার ছেলেকে একটু পড়াশোনা করিয়ে ছেলে মেয়ে বা যেই হোক তো আমাদের এই স্কুল মাস্টার হবে, প্রাইমারি মাস্টার হবে, বা কিছু একটা 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 হচ্ছে যে কোনো একটা জব করবে, এরকম একটা স্বপ্ন থাকে, তাই না? আমি বলছি কি ওখানেও মারটা খাচ্ছে আলটিমেটলি ওই যে টিভিসের চক্করে যে জব লসটা হচ্ছে। আচ্ছা, এই জব লসে কি শুধুমাত্র স্টেট গভর্নমেন্টেরই হাত, না সেন্ট্রাল গভর্নমেন্টও দায়ী, না দুজনেই দায়ী? কম মানে তোমার দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি কিছু ইমপ্লিমেন্ট করতে পারে না, যেমন এখন বাংলায় ক্ষমতায় যে সরকার আছে, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে ডাইরেক্টলি কিছু অ্যাক্টিভিটিস দিতে পারে না, নট অ্যালাউ। তুমি জাস্ট কিছুদিন আগে রিসেন্টলি বিহারে ইলেকশন হলো, কী করে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে ইলেকশনের আগে 10,000 টাকা ট্রান্সফার হলো, তাই না? তো ওরাও ওই বেনিফিটসটা নিল। তো মানে এই কিছুদিন আগে তুমি আমি একটা জিনিস মনে করে দিতে চাই, জাস্ট মহারাষ্ট্র ইলেকশন আগে, আর মহারাষ্ট্র খুব একটা ইলেকশন খুব একটা টাফ সিচুয়েশনে চলে এসেছিল, জাস্ট কিছুদিন আগে প্রত্যেকটা আবার ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হলো মহিলাদের অ্যাকাউন্টে, তাই না? তো এটা প্রত্যেকটা চলছে মানে নো এন্ড কাইন্ড অফ থিং। আচ্ছা, এটা শুরু তো বোধহয় পশ্চিমবঙ্গে হয়েছিল প্রথম। শুরুটা যেখান করেছিল খুব ইন্টারেস্টিং, শুরুটা যে মোটো নিয়ে করেছিল মানে আমার এখনো মনে আছে যে 25,000 টাকা করে টাকা কন্যাশ্রী, এক্স্যাক্টলি যে প্রকল্পটা করেছিল খুবই সুন্দর প্রকল্প ওটার জন্য প্রাইজও পেয়েছিল মমতা ব্যানার্জি, ইউএসও খুবই প্রমোট করেছিল ওই জিনিসটাকে। দেখো কিভাবে একটা চিফ মিনিস্টার হ্যাঁ
যেটা মানে বিয়ের জন্য একটা মেয়ে, এটা 25,000 টাকার ওই প্রকল্পটাকে আমি খুব অ্যাগ্রি করি, আমি খুবই সুন্দর প্রকল্প। ওটা তো এখনো চলছে। আই থিঙ্ক চলছে, চলছে হয়তো। তো ওই প্রকল্পটা খারাপ ছিল না, বাট দেখো কনসেপ্ট ওখান থেকে শুরু হলো, দেন কিভাবে আলাদা আলাদা প্রকল্পগুলোকে বুঝতে পারলো কি কতটা ইম্প্যাক্ট পড়ছে ভোটারগুলোর মধ্যে। তো সবাই ওটাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে লাগলো, এরাও জিনিসগুলোকে বাড়ালো, কি করে লক্ষ্মী ভান্ডারটা শুরু করলো, দেন অন লাডলি ভ্যানা ওরা অ্যাডপ্ট করলো বিজেপি, দেন এই করে কন্টিনিউয়াস, মানে কেউ হচ্ছে রাহুল গান্ধী ওদেরকে বলছে যদি আমরা যদি চলে আসি, লাস্ট লোকসভা ইলেকশন বলেছিল যে ডাইরেক্ট ট্রান্সফার করবো, তো এর কোনো এন্ডিং আমি আই থিঙ্ক দেখতে পাচ্ছি না খুব রিসেন্টলি। তো তোমার কি মনে হচ্ছে তাহলে এই কনটেক্সটে, মানে পশ্চিমবঙ্গে মানে ক্ষমতায় কে আসছে বা ক্ষমতার কি কোনো ভারকেন্দ্র চেঞ্জ হবে? পশ্চিমবঙ্গের যে রিসেন্ট ইলেকশন চলছে, তুমি যদি মিডিয়াকে ফলো করো, আজকাল তো মিডিয়াও তুমি জানো ভালো করে, তো তোমার মনে হবে যে খুবই একটা টাফেস্ট ইলেকশন চলছে। বাট অ্যাজ এ রিসার্চার, তুমি একজন রিসার্চার, আমিও রিসার্চার, আমাদের মেন কাজ হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা, তাই না? ডেটার ভিত্তিতে কথাবার্তা বলা। তুমি যদি জাস্ট লাস্ট ইলেকশনটার রেজাল্ট খুলে দেখো, স্পেশালি দক্ষিণবঙ্গটা যেটা, ওকে, তো ওইখানে যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেখানে যথেষ্ট বড় বড় ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, হ্যাঁ, তারপর হচ্ছে নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর হচ্ছে বীরভূম, হ্যাঁ, তো এই ডিস্ট্রিক্টগুলোতে টোটাল যে সিট সংখ্যা সেটা হচ্ছে 176, লাস্ট ইলেকশনে 151টা পেয়েছিল। ওখানেই তো ম্যাজিক ফিগার পেরিয়ে গেল। ম্যাজিক ফিগার হচ্ছে 148। তো তোমার কি মনে হয়েছে কি লাস্ট ইলেকশনের পর সাংগঠনিক ভাবে অন্য কোনো যে বিরোধী পার্টি ওরা কি স্ট্রং হয়েছে ওইসব জায়গায়? তোমার মনে হয়? না, আমার মনে হয়, আমি যেটা পার্সোনালি এই ডেটা থেকে এটুকু বুঝতে পেরেছি কি খুব একটা হেরফের হলে 10 থেকে 15টা সিটের বেশি প্লাস মাইনাস হবে না ওখানে, হ্যাঁ, 15-20টা সিটের বেশি প্লাস মাইনাস হবে না। আর এটা ছেড়ে, ঠিক আছে, যে ডিস্ট্রিক্টটাতে হেরফের হবে একটু, সেটা হচ্ছে তুমি যখন উত্তরবঙ্গে ঢোকার চেষ্টা করবে, যেমন মুর্শিদাবাদ হলো যথেষ্ট বড় একটা ডিস্ট্রিক্ট, আর যেখানে হচ্ছে টোটাল হচ্ছে 22টা সিট আছে, লাস্ট বার 20টা সিট হচ্ছে তৃণমূল জিতেছে। ওইখানে হয়তো এবার লেফট অ্যান্ড কংগ্রেস মিলে একটা ভালো রেজাল্ট করতে পারে। মালদায় একটু থামাচ্ছি, তোমার কি মনে হচ্ছে যে লেফট ওভার খাতা খুলবে? যথেষ্ট একটা ওল্ড পার্টি, 77 থেকে 11তে 34 বছর ক্ষমতায় থেকেছে, হ্যাঁ, ওদেরও একটা লেগেসি থেকেছে, তো আই থিঙ্ক ওরা হয়তো, হ্যাঁ অবশ্যই আমি বলবো এবং ওই জায়গাটাই খুলবে খাতা যে জায়গাটায় মানুষজন এটা মনে করে যে ওরা একটা টাইমে যথেষ্ট ওদেরকে অপরেস্ট করেছে, মানে স্পেশালি মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদের লেফটের খুব একটা পজিশন, মানে মুর্শিদাবাদে গড় তো অধীর চৌধুরী, তো ওইখানেও ওরা যথেষ্ট চেষ্টা করেছিল, তো তুমি ওই জায়গাটায় হয়তো লেফট খাতা, আমি যদি নিজেদের পুরনো ইতিহাস ভুলে যাবে মানুষ বলছো? মানে আমার কোশ্চেনটা এরকম যে, দেখো আমি নিজে খুব চোখের সামনে থেকে দেখেছি সিপিএম জিতে গেছে, সেটা নিয়ে আমি নিজে একটা আগে অন্য ভিডিওতে আমি নিজে বলেওছিলাম। মানে তোমার কি মনে হয় যে, মানে আমার এখনো ওই স্মৃতিগুলো পুরো একদম ভিভিডলি মনে আছে, ঠিক আছে, অনেক ক্লিয়ারলি, সেই জায়গায় কি মনে হয় যে, মানে দেখো সিপিএম আসবে এই কোশ্চেনটা, মানে খাতা খুলবে এই কোশ্চেনটার পেছনে এটাই আমার সব থেকে বড় রিজন, যে আমি মনে করি মানে স্ট্রং অপোনেন্ট থাকা উচিত সরকারের। এতে একটা কোনো ভালো কিছু কাজ করতে গেলে তোমাকে স্ট্রং অপোনেন্ট থাকতে হবে, কিন্তু তুমি যে ডেটাগুলো দিচ্ছিলে ওই ডেটা ওয়াইজ 176টার মধ্যে 151টাতে জাস্ট এই কটা জেলার মধ্যে জিতছে। মানে এটা কি শুধুমাত্র সংগঠনের জোরে না কাজের জোরে? মানে যদি কাজ হয়, এমন তো হতে পারে না যে কোনো দল একদম নিখুঁত নির্ভুল, তো তারপরও এতগুলো মানে পেয়ে যাচ্ছে কেন? মানে কেন, মানে কোথায় বিরোধীদের প্রবলেমটা থাকছে বলে তোমার মনে হয়? আমি যেটা পার্সোনালি ফিল করি যে দক্ষিণবঙ্গের স্পেশালি যে কথাটা মনে করি, যেগুলো জেলাগুলোর নাম নিলাম আমি, আমরা থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে, হ্যাঁ, তো এবার তুমি যদি দেখো যেমন হচ্ছে হাওড়া হয়ে গেলো বা কলকাতা হয়ে গেলো, এখানে 16টা করে সিট,
ষোলো শূন্য হয়ে যাচ্ছে এইসব জায়গায়, ঠিক আছে, বিজেপি বলো বা লেফট পার্টি আছে। তো আমার মনে হয় কি, যখন এই স্পেশালি তোমার ওই দক্ষিণবঙ্গের এই জেলাগুলো স্পেশালি, মানে এরা তৃণমূলের কাছ থেকে খুব একটা যে মানে লাভ পাচ্ছে না এরকম মনে হয়, মানে কাজ হয়নি কমপ্লিটলি এটাও বলা ভুল, মানে কাজ হয়েছে কিছু। হ্যাঁ, বা মানে আমি মানে কাজ হয়েছে এই কারণেই বলছি, কেননা আমাদের মানে গ্রামের ওদিকে যে রাস্তাগুলো ছিল, ওগুলো মাটির ছিল, বন্যার প্রত্যেক বছর ধ্বংস মানে ধসে চলে যেত। ওইসব রাস্তাগুলো পাকা হয়েছে। এবার কিছুদিন আগে এক বন্ধু বলছে ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় হয়েছে, আর এদিকে পশ্চিমবঙ্গ সরকার বলছে নিজের টাকায় হয়েছে। মানে এই এই যে জিনিসগুলো, এগুলোতে কি কোথাও গিয়ে মনে হয় যে আসলে সব ওই নোংরা পলিটিক্সটা করতে গিয়ে যাদের জন্য কাজ করব লোকে বলে, সেই জিনিসগুলো অ্যাভয়েড হয়ে যাচ্ছে? তোমার কি মনে হয়? আমি ঠিক করে বুঝলাম না। সবাই বলছে আমরা জনগণের জন্য কাজ করতে চাইছি, exactly. কিন্তু আদতে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকভাবে আমার ইনফরমেশন দেয়নি, সেই জন্য আমি টাকা দিচ্ছি না। আর পশ্চিমবঙ্গ সরকার বলছে আমি আমার নিজের টাকা থেকে এই জিনিসটা করছি। মানে সবারই খালি কেন এই জিনিসটা মনে হয় যে ভোট এলেই সবার কাজের খতিয়ান কেন আসে? মানে এটাকে কাইন্ড অফ সেই পরীক্ষার আগের রাতে পড়ার মতন, যে এখন আমাকে পুরো সিলেবাস কভার করতে হবে আমি কি কি পড়েছি এ করার জন্য। এক্স্যাক্টলি তাই। মানে তুমি যদি আমাদের পরম্পরাগতভাবে যে ইলেকশন চলে আসছে বা যেভাবে হচ্ছে, আর আই থিঙ্ক আমি এটা স্পেশালি একটা পয়েন্ট মেনশন করতে চাই এখানে, যে কংগ্রেস আসলে, কংগ্রেসের এটাও একটা খুবই দুর্বলতা। মানে রিসেন্টলি তুমি দেখবা যে কংগ্রেসে এই কাজটা অনেকদিন ধরে করেছিল, সেম জিনিস কি সেন্ট্রালে এখন আজকে কংগ্রেসের এত দুর্বলতার পিছনে কিছু কিছু কারণ ছিল, ওরা অ্যাকসেপ্টও করে, মানে রিসেন্টলি যারা নির্বাচিত তারা অ্যাকসেপ্ট করে আমাদের ফল্ট ছিল কিছু। এই যে তুমি বলছো ভোটের আগে জিনিসটাকে কীভাবে হচ্ছে চলে যাওয়া শুধু ভোটটার জন্য, কংগ্রেস কিন্তু বারবারই এটা করতো অনেক ধরে। বাট কিছু যেগুলো পার্টি আছে যেমন তৃণমূল, ঠিক আছে, ভোটের আগে তো ওগুলো গুণাবে তোমাকে যে হ্যাঁ আমি কি করেছি না করেছি। হ্যাঁ, আই থিঙ্ক এখন কি একটা নাম দিয়েছে কিছু একটা, যে প্রত্যেকটা মানুষের হাতে বাড়ি বাড়িতে কিছু একটা প্রোগ্রেসিভ রিপোর্ট নামে একটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম নিউজে কি পাঠাচ্ছে লোকজনকে, দেখো দেখো আমি কি কাজ করেছি, হ্যাঁ রিপোর্ট কার্ডগুলো। হ্যাঁ, তো যেখানে তো ওরা দেখো ভোটের জন্য প্রচার করবে সবাই, যে কোনো পার্টিই করবে। বাট সারা বছর 5 বছরেও মানে তোমার যদি সংগঠন স্ট্রং হয় তো তুমি লোকজনের সঙ্গে জুড়ে থাকতে পারবা। বাট আই ডোন্ট থিঙ্ক সো কি ওরা প্রত্যেকটা 5 বছর কন্টিনিউয়াসলি কাজ করে থাকে, মানে যে কোনো পার্টিই হোক। মানুষ কি এত বোকা যে ভোটের আগে প্রচারের এতে হচ্ছে ভুলে যাবে? মানে কেন না, আমি এই কারণে বলছি, দেখো একটা দল লং টার্মে থাকে নিশ্চয়ই কিছু কাজ করে বলে, ঠিক আছে, মানে লোকজন বলে যে সিপিএম 35 বছর ছিল 34 বছর ছিল, যে কিছু তো কাজ করেছে। আমি জানি না, মানে আমি জন্মের পর থেকে শুধু আমি মারদাঙ্গাই দেখে গেছি, ওরা মারদাঙ্গাই করতো। তো মাঝে মাঝে আমারও এটা মনে হয় টিএমসি করছে কি, টিএমসি যে ক্ষমতায় আছে টিএমসি করছে কি? মানে দেখো কারোর ফল্ট নিয়ে যখন থাকে, ফল্টটা কেউ সামনে কেন বলে না, মানে কেউ বলতে চায় না কেন? কেননা তুমি দেখো, তুমি একটা পেপার লিখলে, তোমার পেপার যত ভালো ডেটাই থাক, তোমার পেপার তো রিভিউতে যায়। তো তোমার পেপার যখন রিভিউতে যায় সেখানে তো কিছু কমেন্ট আছে, তোমাকে ডিফেন্ড করতে হয়। তো সেরকম এখানে কেন কেউ হচ্ছে আগে করে না, সবাই ভোটের আগে কেন করে? মানে তোমার কি মনে হয় যে এইগুলোই রিজন যে অপোনেন্টরা আগের থেকে প্রিপেয়ার করে না? আর সংগঠন খারাপ, মানে অনেকগুলো কোশ্চেন আমি অনেকগুলো কোশ্চেন একসঙ্গে করলাম। তো আমি ফার্স্ট কোশ্চেনটাতে আসছি। প্রথম কোশ্চেন কি লোকজন কি এত বোকা? তুমি বি আর আম্বেদকরের নাম শুনেছো? হ্যাঁ, সবাই জানবে। হ্যাঁ, তো ভারতবর্ষে অনেকে নিজেকে হচ্ছে, অবশ্যই আমি খুবই রেসপেক্ট করি, যথেষ্ট সংবিধান লিখেছে, টাফেস্ট কাজ করেছে, টাফেস্ট কাজ। ইন্ডিয়ান ডেমোক্রেসি যেটা আছে ওনার হচ্ছে মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা। তো বি আর আম্বেদকরকে যখন কোয়েশ্চেন করা হয়েছিল কি উইল ডেমোক্রেসি ওয়ার্ক ইন ইন্ডিয়া, ও বলেছিল কি না, ঠিক, কারণ আমাদের এখানে লিটারেসির প্রবলেম। ও যেটা বলেছিল এক্স্যাক্টলি, কারণ ওই সময় ওইটা ফ্যাক্ট। এবার তুমি বলো এই যে ফ্রি বিজের কথা বলছো না, 5 কেজি
চাল ডাল এই যে দিচ্ছে, কত লোককে দিচ্ছে। আচ্ছা আমাদের পপুলেশন হচ্ছে তোমার কত এখন মনে হয় 140-এর আশেপাশে পড়ে যাচ্ছে, আর আই থিঙ্ক 80 কোটি সামথিং হচ্ছে এই বেনিফিটটা নিচ্ছে। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট। তো তুমি এটাকে যদি মাইনাস করো তাহলে অনলি তোমার হচ্ছে 60 যেটা থাকছে, তার মধ্যে হয়তো আই ডোন্ট নো কি কত পার্সেন্ট হচ্ছে ভোট দিচ্ছে, কত পার্সেন্ট যাচ্ছে পার্টিসিপেট করছে এই ডেমোক্রেসিতে ভোট দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে যে দেশে 80 কোটি লোক মানে এত পার্সেন্টেজ, একটা হিউজ অ্যামাউন্টের পার্সেন্টেজ এখনো ওই 5 কেজি চাল ডালের উপর নির্ভর করে আছে, তোমার মনে হয় কি ওরা ভোটটা কি মানে পড়াশোনা করে বিচার করে দিতে পারবে? তোমার মনে হয়? তোমার প্রথম কাজ, তোমার আমার এখনো আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই। যখন এপিজে আব্দুল কালাম একটা বড় সুন্দর প্রেসিডেন্ট, হ্যাঁ ইন্ডিয়াকে সায়েন্টিস্ট নিউক্লিয়ার জিনিস সব তো বহুত বেশি ভূমিকা, হ্যাঁ ওর প্রথম কথা ছিল কি ডেমোক্রেসি তো তুমি ওয়ার্ক করাও, দ্যাটস ডিফারেন্ট অ্যাসপেক্টস। প্রথম ওর জিনিস ছিল ওকে একটা ইন্টারভিউতে খুব সুন্দর একটা আনসার দিয়েছিল কি যে 80 কোটি মানুষ আমাদের হচ্ছে এত একটা হিউজ অ্যামাউন্টে বিলো পভার্টি লেভেলে আছে, তোমার এজেন্ডা হওয়া উচিত কি হাউ টু আপলিফট দেম, ঠিক আছে ওখান থেকে। তো যে কোনো গভর্নমেন্টের আই থিঙ্ক ইন্ডিয়াতে এইটার উপর কাজ করা উচিত কি কি করে এই এত হিউজ একটা পার্সেন্টেজ পপুলেশন যে আমাদের বিলো পভার্টি লেভেলে আছে, তো ওকে আপলিফট করা যায়। ওরা যেদিন ওই বিলো পভার্টি লেভেল থেকে উপরে উঠে যাবে অ্যান্ড যথেষ্ট ওরা এডুকেশন থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে, যদি গভর্নমেন্ট এই কাজটাও করতে পারে যে সেকেন্ড দিন ডেমোক্রেসি উইল বি ওয়ার্ক। আমি এখনো বিলিভ করি কি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট ডেমোক্রেসি ওয়ার্ক করবে ইন্ডিয়াতে। কারণ ইন্ডিয়ার ডেমোক্রেসি আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইউনাইটেড স্টেটস এন্ড অল আদার্স। উই ডোন্ট বিলিভ অন অল দোজ ক্যাপিটালিজম, ওইসব জিনিসে আমরা কিন্তু বিলিভ করি, ঠিক আছে। আমাদের ডেমোক্রেসি কম্পানি আলাদা। তো ওই আমার ঘটনা হচ্ছে যে আমাদের এই ফাউন্ডেশনটাকে একটু চেঞ্জ করতে হবে কি এদেরকে কিভাবে আপলিফট করা যায়, এটা একটা এজেন্ডা হওয়া উচিত। হ্যাঁ তুমি খুবই একটা মানে ভ্যালিড পয়েন্ট দিলে যে এটা এজেন্ডা হওয়া উচিত, কিন্তু আমার ওই আবার ঘুরে ফিরে সেই একই জায়গাতে আসছি যে কেন তাহলে হচ্ছে যে এটা হচ্ছে না। মানে আমরা বর্তমানে হিন্দু মুসলিম নিয়ে মানে এতেই ঝামেলা করতে ব্যস্ত থাকছি। কেন আমরা হচ্ছে যে মানে যে কোনো নিউজ চ্যানেল যেগুলো রয়েছে কেন সেখানে এই ডিসকাশনটা হবে না যে মানে আমরা যে কথাটা বলছি যে এই যে জিনিসটা এই ডিসকাশনটা কেন ওখানে হবে না, যে পশ্চিমবঙ্গে কেন শিল্প আসবে না, বা বলবো ওয়ান পয়েন্ট তুমি আমরা সবাই এটা ভাবি, মানে আমি তো চাই যে অলওয়েজ ভারত উপরে যাক এবং ভারতের মধ্যে যখন মানে ওয়ার্ল্ড ওয়াইড যখন কথা হবে, কিন্তু যখন ইন্ডিয়ার মধ্যে কথা হবে হ্যাঁ আমি চাই যে পশ্চিমবঙ্গ আরো উপরে উঠুক। উপরে ওঠার উপরে যদি উঠতে হয় সেখানে কি কি পন্থা নিলে বা নেওয়া উচিত? পশ্চিমবঙ্গকে মানে তোমার যদি খুব ভালো করে মনে আছে, আমার একটা জিনিস এখনো মনে পড়ে যে যখন স্বাধীনতার পর হ্যাঁ বিধানচন্দ্র রায় যখন প্রথম মুখ্যমন্ত্রী ছিল আমরা, নেহরু তখন প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ যথেষ্ট ডেভেলপ ছিল, এতটাই ডেভেলপ ছিল যখন নেহরু প্রথমবার ডিসাইড করে কি ও হচ্ছে আইআইটি ইন্ডিয়াতে বানাবে, হ্যাঁ কারণ হ্যাঁ এমআইটি স্টাইলে কি এরকম একটা টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বানাবে কি ব্রিলিয়ান্ট মাইন্ডসগুলোকে ক্যাপচার করবে অ্যান্ড যারা যাতে ইন্ডিয়ার প্রোগ্রেসে ইন্ডিয়ার ডেভেলপমেন্টে হেল্প করতে পারে। তো ও প্রথম ডিসাইড করে আই থিঙ্ক 48-এর দিকে মনে হয় সামথিং কি ওই আইআইটি হচ্ছে মুম্বাই হবে এক্স্যাক্টলি, বাট সেম টাইমে মুম্বাই আর বেঙ্গল কম্পিটিটর ছিল, মানে তাহলে তুমি বুঝতে পারো যে কতটা ডেভেলপ ছিল বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে। তো বিধানচন্দ্র রায় খুব রেগে গেছিল আর সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে নেহরুর কাছে গিয়ে ঝামেলা করে বলেছিল কি ওয়াই নট বেঙ্গল। হ্যাঁ ও ওই প্রথম আইআইটি বেঙ্গলে নিয়ে এসেছিল, যেটা আইআইটি খড়গপুর হয়েছিল, ফার্স্ট আইআইটি ইন্ডিয়া, রাইট।
তো বেঙ্গল হচ্ছে যথেষ্ট ডেভেলপ ছিল অ্যান্ড আমাদের যথেষ্ট ইন্ডাস্ট্রির ঘটনা, যে জুট মিল থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ, তো এগুলো ধীরে ধীরে কি করে নষ্ট হলো, and এইগুলো হচ্ছে আই থিঙ্ক নষ্ট হয়েছে, যা হওয়ার হয়েছে, বাট যে কোনো লিডারশিপ, ফিউচার লিডারশিপ, কারেন্ট লিডারশিপ, তাদেরকে দেখা উচিত কি এগুলো কেন নষ্ট হয়েছে। অ্যান্ড দেখো, পশ্চিমবঙ্গের আমি মানছি কি কি আমাদের যে হেভি মেটালস, যেটা হেভি ইন্ডাস্ট্রির জন্য দরকার পড়ে, মানে তোমার হচ্ছে স্পেশালি যেগুলো গুজরাটের সঙ্গে, এবার আমি গুজরাটের সঙ্গে ওই হেভি মেটালসে তো কম্পেয়ার করতে পারি না, তো ওদের কাছে আছে তোমার ঝাড়খণ্ডে এই পার্টটাতে যে এটা আছে তোমার কি বলে টাটা, জামশেদপুর, তো এইসব জায়গায় আছে হেভি মেটালস। আমি মহারাষ্ট্রেও আছে, কি আমাদের কাছে নাই, বাট আমাদের কাছে অন্য ন্যাচারাল রিসোর্সগুলো আছে যেগুলো আমরা ইউটিলাইজ করে, ঠিক আছে, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় কি ওইটার উপর বেস করে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি, ডিফারেন্ট অফ আইটি হাব, ঠিক আছে, তৈরি করা যায় বেঙ্গলে। বাট আই থিঙ্ক এটাতে ভাবা উচিত।